সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি LB24 এর সাপ্তাহিক আয়োজন লিগ্যাল রাইট শোতে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদের যে অজানা জিনিসগুলা, যে 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 বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, আপনাদের নিত্যদিনের ইমিগ্রেশনের ক্ষেত্রে, বিশেষ করে ইমিগ্রেন্টদের বিভিন্ন ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমাদের সামনে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অভিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। আসসালামু আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ খালেদ ভাই। খালেদ ভাই, আপনি কেমন আছেন? আই এম ফাইন, থ্যাংক ইউ। আসলে কয়েক সপ্তাহ পরে আপনার সাথে এখানে বসা, আশা করি আমরা আমাদের দর্শকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা প্রত্যেকবারই আসি, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হই। আমরা জানানোর চেষ্টা করি যে যে বিষয়গুলা নিয়ে আমাদের দর্শকরা প্রবলেম ফেস করেন, বিশেষ করে ইমিগ্রেন্টদের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যায়। আজকে আমরা একটি খুবই আলোচিত একটা বিষয়, যেটা নিয়ে অনেক কনফিউশনের ক্রিয়েট হয়, যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, সোল রেসপন্সিবিলিটি, যেটা ইমিগ্রেন্টদের ক্ষেত্রে যখন দেখা যায় যে আপনি বাইরের কোনো একটা দেশ থেকে ইউকেতে ঢুকতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার হচ্ছে যে আদার প্যারেন্ট হয়তো আপনার সাথে ডিভোর্স অর ডেড অর আপনার সাথে হচ্ছে যে উনি নাই, সেপারেটেড। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রবলেম ফেস করেন আপনারা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই দেশে থাকা অবস্থায়, ইউকেতে থাকা অবস্থায় দেখা যায় যে অনেক সময় প্যারেন্টদের ক্ষেত্রে আপনার সাথে আপনার বাচ্চা আছে বা আপনার সাথে বাচ্চা নাই, তখন আপনার ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনি হচ্ছে যে বাচ্চা সহ কিভাবে হচ্ছে যে আপনি একটা ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে যেতে পারবেন, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা কোয়েশ্চেন করবো আমাদের সম্মানিত গেস্টকে। আমরা জানার চেষ্টা করব যে আমরা কি কি প্রবলেম ফেস করি এবং এই প্রবলেমগুলো থেকে উত্তরণের কোনো সুযোগ আছে কিনা। তো খালেদ ভাই, আমি আসতে চাচ্ছি আপনার কাছে যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যেহেতু আমরা ইউকে ইমিগ্রেশনটা এই 1-2 বছর আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি মাইগ্রেন্ট এই দেশে আসতেছেন এজ এ স্টুডেন্ট, তারপর স্কিল ওয়ার্কার হিসেবে বিভিন্নভাবে, তো সেটেলমেন্ট রুটে অনেকে আসতেছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় যে ওনাদের ফ্যামিলি দেশে থাকা অবস্থায় ওনাদের বাচ্চা থাকেন, হাজবেন্ড থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের পার্টনাররা তাদের সাথে হয়তো সেপারেটেড, বা পার্টনাররা হচ্ছে যে নাই। তো এইসব ক্ষেত্রে ওনারা তো বুঝতেছেন আমার সাথে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা আমি চলে যাব, কিন্তু দেখা যায় যে হোম অফিস তাদেরকে আটকায় দিছে যে আপনার তো বাচ্চা আপনি নিয়ে আসতে পারবেন না, কারণ আদার প্যারেন্টের হচ্ছে যে পারমিশন, বা আদার প্যারেন্টকে হচ্ছে যে আদার প্যারেন্ট আপনার সাথে আসতেছে না। তো আপনার কাছ থেকে জানতে চাইবো কি কি বাধা আসলে মূলত আমাদের দর্শকরা ফেস করেন এবং এগুলা থেকে উত্তরণের কি পথ আছে? This is actually I would say that একটু complex areas in the immigration rules. সবসময় আপনার সামনে কমপ্লেক্স জিনিস নিয়ে আসি আমরা। হ্যাঁ, না, কমপ্লেক্সটা এই কারণে, এবং কিছুটা আনফেয়ারও মনে হয় বিভিন্ন সময় যখন ক্লায়েন্টরা এই কেসগুলোতে ফেস করেন। তো প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অথবা সোল রেসপন্সিবিলিটি অথবা এই শব্দগুলো, এই টার্মিনোলজিগুলো আসলে ইউজ হয় যখন আপনি একটা বাচ্চাকে আনতে যান। If the child comes as a child of a parent with limited leave to remain, or the child comes as a child of a parent with settled status, or the child comes as a child of a parent with limited leave to remain, not under settlement route, under point-based route, say for example skilled worker route. Now একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি তাহলে জিনিসটা একটু সহজ হবে। ইট ডাজন্ট ম্যাটার আপনি কি সেটেলড আছেন, না আপনার ভিসা লিমিটেড লিভ টু রিমেইন আছে, না আপনি স্কিলড ওয়ার্কার অথবা পয়েন্ট বাই সিস্টেমে দিতে আছেন, আপনি আপনার বাচ্চাকে যদি আনতে চান তাহলে ইমিগ্রেশন রুলস বলে যে শুধু বাচ্চাকে আনার জন্য আপনি একটু ডিফারেন্ট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। আপনি যদি আপনার আদার প্যারেন্ট, মানে এই বাচ্চার আদার প্যারেন্ট যদি আপনার ডিপেন্ডেন্ট হিসাবে চলে আসে, আপনি হচ্ছেন মেইন
অ্যাপ্লিক্যান্ট, আইদার আপনি সেটেলড অথবা আপনার লিমিটেড লিভ টু রিমেইন আছে, অথবা আপনি লিমিটেড লিভ টু এন্টার আপনি পাইছেন। আপনি এখন আপনার হাজব্যান্ডকে অথবা আপনার ওয়াইফকে সাথে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাহলে কোনো সমস্যা নাই। এটা আপনি নর্মাল ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসবেন। সমস্যাটা হয় তখনই যখন আদার প্যারেন্ট আসে না। আদার প্যারেন্ট আইদার ড্যাড ও সেপারেটেড ও ডিভোর্সড। তখন ইমিগ্রেশন রুলস এর মধ্যে বলতেছে যদি আদার প্যারেন্ট না আসে, তাহলে এই চাইল্ডকে প্রমাণ করতে হবে যে প্যারেন্টের সাথে সে আসতে চাচ্ছে অথবা যে প্যারেন্টকে এসে এখানে জয়েন করতেছে, এই প্যারেন্টের যে কোনো তিনটার মধ্যে একটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। যেমন একটা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে আদার প্যারেন্ট ইজ ড্যাড, মানে আপনি হচ্ছেন সোল সার্ভাইভিং প্যারেন্ট। আপনি যে বাচ্চাটাকে আনতেছেন এই বাচ্চার বাবা অথবা মা, আপনি যদি মা হয়ে থাকেন তাহলে দেখাইতে হবে যে এই বাচ্চার বায়োলজিক্যাল ফাদার যিনি উনি মারা গেছেন, এক্সাম্পল হিসাবে। অথবা দেখাইতে হবে যে আপনার সোল রেসপন্সিবিলিটি আছে, অথবা দেখাইতে হবে যে সিরিয়াস কম্পেলিং সার্কামস্ট্যান্সেস, যেটা ডিজায়ার করে, যেটা এই ফেভার করে চাইল্ডকে গ্রান্ট করা, এন্টি ক্লিয়ারেন্স অথবা লিভ টু রিমেইন। দ্য প্রবলেম হইতেছে যে সোল রেসপন্সিবিলিটি এবং কম্পেলিং এন্ড সিরিয়াস সার্কামস্ট্যান্সেস এইগুলো হচ্ছে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। কিন্তু শুনে তো খালেদ ভাই আপনি যেভাবে বলছেন যে তিনটার মধ্যে যে কোনো একটা প্রমাণ করতে হবে। আমরা জানি যে আদার প্যারেন্ট যদি ডেড হয় সোজা আমরা লিটারালি যেটা বুঝতেছি আর কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পরে যে দুইটা অপশন বলতেছেন যে সোল রেসপন্সিবিলিটি, এটা কিন্তু শুনে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা তো যে প্রবলেমগুলো সামনে দেখি যে সোল রেসপন্সিবিলিটি মানে আমার রেসপন্সিবিলিটি আছে কিনা, আমার রেসপন্সিবিলিটি আছে, এই জন্যই তো বাচ্চা আমার কাছে। এখন আমি একটা এক্সাম্পল, সোল রেসপন্সিবিলিটির মেইন কিওয়ার্ডটা কিন্তু আপনার বুঝতে হবে। অনেক লয়াররা কিন্তু এটা বুঝেন না। সোল রেসপন্সিবিলিটির কিওয়ার্ডটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল অথরিটি কার কাছে? এই বাচ্চার। এইটা যত বেশি আপনি এভিডেন্স দিতে পারবেন তত বেশি আপনার কন্ট্রোল প্রমাণ করতে পারবেন। এবং কোন ইমিগ্রেশন অফিসার যদি বলে যে না আমি মনে করি 1% হইলেও 10% হইলেও আদার প্যারেন্টের কন্ট্রোল রয়ে গেছে, হ্যাঁ যে প্যারেন্ট আসতেছে না, হয়তো আপনার সাথে ডিভোর্স অথবা সে সেপারেটেড আছে, ডিভোর্সড হয় না সেপারেটেড আছে, ওই প্যারেন্ট আসতেছে না অথবা এই প্যারেন্ট অ্যাপ্লিকেশন করতেছে না বাচ্চার সাথে, কিন্তু তার সামান্যতম হইলেও আপনার সোল শব্দটার মানেই হচ্ছে, সোল শব্দটার মানে হচ্ছে আপনি একা। ইউ আর দ্য অনলি পারসন, you are the only parent who is taking responsibility for this child, the child's welfare, child's education, child's maintenance, child's medical decisions, schooling, everything. You are the only surviving parent, or sorry, you are the only parent who takes the decision while the other parent is at large. Just because, say for example, একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার আদার প্যারেন্ট যিনি আছেন উনি জেলে আছেন, প্রিজনে আছেন, it doesn't mean that ওই প্যারেন্টের রেসপন্সিবিলিটি নাই, ওই প্যারেন্টের স্টিল রেসপন্সিবিলিটি আছে। You can't just say oh the other parent doesn't have any responsibility. আপনি যে রেসপন্সিবিলিটি গুলোর কথা বললেন খালেদ ভাই, আমার দর্শকদের বোঝার জন্য আসলে আপনার একজন প্যারেন্ট সে তার চলাফেরা সব, তার স্টাডি, তার সবকিছু সে মেনটেন করতেছে, খাবার দাবার থেকে শুরু করে। এখন আদার প্যারেন্ট যদি দেখা যায় যে ফিজিক্যালি আদার প্যারেন্টের কোনো ধরনের অ্যাটাচমেন্ট নাই, আপনি তাহলে রেসপন্সিবিলিটিটা কোন জায়গা থেকে ক্রিয়েট হচ্ছে? এই জিনিসটা জাস্ট বিকজ বায়োলজিক্যাল প্যারেন্ট, থ্রেশহোল্ডটা একটু হাই এবং এটা আসলে সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। ধরেন আপনি স্কুল থেকে চিঠি আনলেন, স্কুল দিল যে এই প্যারেন্টের, এই বাচ্চার একমাত্র প্যারেন্ট হইতেছে উনি আমাদের কাছে, এই গত 10 বছর থেকে উনি তার ফিস দিতেছে, উনি লুক আফটার করতেছে, প্যারেন্ট ইভিনিং এ উনি আসতেছে, খবর নিতেছে, আমার আদার প্যারেন্টের কোনো খবর নাই। ডাক্তার বলল যে ওনার এই অপারেশন হয়েছে, এই বাচ্চার এই মেডিকেল ট্রিটমেন্ট ছিল, শুধুমাত্র এই প্যারেন্টই টাকা পয়সা দিছে, ট্রিটমেন্টের আসছে, খবর নিছে, হ্যাঁ। তারপরেও হোম অফিস জানতে চাইবে যে ওই ভদ্রলোক কই অথবা ওই ভদ্র মহিলা কই যে আদার প্যারেন্ট। বুঝতে পারছি কিনা? তো থ্রেশহোল্ডটা এক্সট্রিমলি হাই। তখন কোয়েশ্চনটা হচ্ছে, যেটা ইজ এ ভেরি ভাইটাল কোয়েশ্চন, যে তাইলে এই সিচুয়েশনের মানে মুক্তিটা কোথায়? মানে এই বাচ্চাকে তাইলে ওই দেখা যাচ্ছে ওই এই বাচ্চা কিন্তু ওই প্যারেন্টের সাথে থাকে না, এই বাচ্চা যে প্যারেন্টের ভিসা আছে অথবা যে প্যারেন্ট এখানে সেটেলড আছে তার সাথে থাকে, অথবা তার সাথে সে আসতে চাইতেছে। প্রবলেম আরেকটা হচ্ছে যে ধরেন আপনার ওই প্যারেন্ট থাকে না,
কিন্তু কিছু রিলেটিভ আছে, তাদের সামান্যতম এই রেসপন্সিবিলিটি আছে। তারা হয়তো এই বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, অথবা এই বাচ্চার স্কুলে তারা কিছু হেল্প করে, অথবা ডাক্তার দিস ইটস, এই কারণে এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যায় একজন ক্লায়েন্টের জন্য সোল রেসপন্সিবিলিটি। তাহলে আদার রিলেটিভেরও কিন্তু কিছুটা হইলেও ইনভলভমেন্ট আছে এই বাচ্চার লাইফে, তার মানে আপনার কিন্তু সোল রেসপন্সিবিলিটি নাই। সো এই কারণে সোল রেসপন্সিবিলিটি প্রমাণ করা এমনিতে লিখিত বক্তব্য অথবা পয়েন্ট আকারে আপনি দিতে পারবেন, কিন্তু হোম অফিসকে কেউ যদি ইমিগ্রেশন অফিসার যদি ডিফিকাল্ট হইতে চায়, দে উইল অ্যাসেস সাবজেক্টিভলি, এবং একটা না একটা কারণ বের করে দিবে যে আপনার আসলে সোল রেসপন্সিবিলিটি নাই, কারণ আপনি নিজে বলছেন তো সে নানির সাথে থাকে। দর্শক, আমি খালেদ ভাই 1 মিনিটের জন্য আটকাচ্ছি। দর্শক, আমরা যেটা দেখতে পাই অনেকেই সহজ সরল ভাবে, আসলে এগুলাকে ইনোসেন্ট মিস্টেক আমরা ধরি অনেক সময়। আপনারা মনে করেন আপনাদের সাথে বাচ্চা আছে, তো আপনারা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন গুলা করে ফেলেন, তারপরে যখন দেখেন আপনারা রিফিউজ হয়ে গেছে, তখন হয়তো আমাদের কাছে আসেন বা অনেক লয়ারের কাছে আপনারা যান। বা বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনারা প্রবলেমটা ফেস না করেন, জিনিসটা যেহেতু অনেক ওয়াইড না, অনেকের জানাশোনা নাই, ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝেন না যে আরে এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন। অনেকেই আমাদের কাছে এসে বলে, আমাদেরকে কেউ বলে নাই, আমরা এত বড় ডিসিশন নিয়ে নিছি, এই দেশে চলে আসার মতো ডিসিশন নিয়ে নিছি, আমাদের ভিসা গ্রান্ট হয়ে গেছে কিন্তু আমাদের বাচ্চার ভিসা গ্রান্ট হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আজকে খালেদ ভাই যেটা বলতেছেন যে সোল রেসপন্সিবিলিটি, যেটা এটা শুনতে যতটা লিটারালি ইজি মনে হচ্ছে, আসলে জিনিসটা এরকম না। এটা সাবজেক্টিভলি অ্যাসেস হয়, এবং এটা অ্যাসেস হইতে গিয়ে আপনি আপনার সর্বোচ্চ পরিমাণ এভিডেন্স আপনি দিতে হবে, যে এভিডেন্স গুলোর মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে বাচ্চা সম্পূর্ণ দায়িত্ব আপনার। খালেদ ভাই, যেমন ধরেন আপনি স্কিল ওয়ার্কারে আপনি চলে আসছেন, 2 মাস থেকে আপনি এই দেশে, হ্যাঁ, তখন হোম অফিসের অফিসার আপনাকে জিজ্ঞেস করবে যে বাচ্চাকে যে রেখে আসছেন কার কাছে, নানির কাছে অথবা খালার কাছে অথবা আমার ভাইয়ের কাছে। বলবে তাহলে তো ওই ভাইয়ের কিছুটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে, আপনার রেসপন্সিবিলিটি নাই। This is such a difficult area. It's very difficult to even convince the judges as well. So that's number one. Number two হইতেছে, তো you as a lawyer and as a client, I think দুইটা আর্গুমেন্ট ইন দ্য অল্টারনেটিভ, দুইটা আর্গুমেন্টই করা দরকার। নাম্বার ওয়ান হইতেছে সোল রেসপন্সিবিলিটি। অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি সোল রেসপন্সিবিলিটির এভিডেন্স গুলো দেবেন, আপনার ডাক্তারের কাছ থেকে, আপনার স্কুল থেকে, আপনার মসজিদ মাদ্রাসা থেকে, আপনাদের ধরেন যে ওইখানে যে ফ্যামিলি মেম্বার আছে তাদের কাছ থেকে, ইভেন চেয়ারম্যানের কাছ থেকে দিতে পারেন, মেম্বারের কাছ থেকে দিতে পারেন, যে না আমাদের জানা মতো এই ভদ্র মহিলা তবে এই ভদ্রলোকই একমাত্র প্যারেন্ট, এবং আদার প্যারেন্টকে আমরা জীবনে দেখি নাই বা সে দীর্ঘদিন থেকে অনুপস্থিত। হ্যাঁ, যদি মারা যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই, রিকোয়ারমেন্ট ডেথ সার্টিফিকেট দিলেই হইল। এবং ইন দ্য অল্টারনেটিভ আরেকটা গ্রাউন্ড কিন্তু এটাকে করতে হবে, পুট ফরওয়ার্ড করতে হবে, সেটা সিরিয়াস এন্ড কম্পেলিং সার্কামস্ট্যান্সেস। তখন সিরিয়াস কম্পেলিং সার্কামস্ট্যান্স, দিস ইজ অ্যাগেইন ইজ এ সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট। এক একজনের কাছে কোন জিনিস হইতেছে আমি মানে কান্না করতেছি, আমার এই কান্নাটাকে আপনার মনে হবে সিরিয়াস কান্না, হ্যাঁ, আরেকজন বলবে যে না এটা এত সিরিয়াস না, আরো সিরিয়াস কান্না আরেকজন করতে পারে। তো ঠিক একইভাবে সিরিয়াস এন্ড কম্পেলিং সার্কামস্ট্যান্সটাকে এটা বুঝাইতে হবে যে এমন সিরিয়াস সিচুয়েশন যে এই বাচ্চাকে যদি গ্রান্ট না করা হয় তাহলে বাচ্চার ওয়েলফেয়ার অথবা তার বেস্ট ইন্টারেস্ট উড বি অ্যাডভার্সলি সিরিয়াসলি এফেক্টেড। ওকে, এখন আপনি অলরেডি বলে দিয়েছেন যে সে নানির কাছে থাকে, নানার কাছে থাকে, তার মামার কাছে থাকে, তাহলে এই বাচ্চাকে গ্রান্ট না করলে অসুবিধা নাই, বাচ্চার কি আছে, নানা আছে, মামা আছে, দাদা আছে, করে। আপনি যদি বলে না দেন এবং আপনি যদি প্রমাণ করেন যে এই বাচ্চার আর কেউ নাই, তখন ওই গ্রাউন্ডটাও কিন্তু আপনি পুট ফরওয়ার্ড করতে পারবেন, বলতে পারবেন যে হ্যাঁ তার সিরিয়াস কম্পেলিং সার্কামস্ট্যান্স আছে, অথবা এই বাচ্চার হয়তো কোনো মেডিকেল কন্ডিশন আছে যেটা মায়ের অথবা যিনি সার্ভাইভিং প্যারেন্ট অথবা যার প্যারেন্টের সাথে আসতে চাচ্ছে এদের উনাকে ছাড়া আসলে এই বাচ্চার ইমোশনালি প্রবলেম হবে। এই আর্গুমেন্ট গুলো ডাক্তারের, প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের রিপোর্ট নিয়ে এগুলো করা দরকার, এবং এটা লয়াররাও অ্যাডভাইস দেওয়া দরকার এই ধরনের, কারণ এটা ইজিলি অ্যাপ্লিকেশন করার পরে যখন রিফিউজ হবে এবং আপনি ভলান্টিয়ার করে ফেলছেন কিছু ইনফরমেশন, দিস ইজ গোয়িং টু হন্ট ইউ ব্যাক। দ্যাটস নাম্বার ওয়ান। একটা টিপিক্যাল এক্সাম্পল দেই, আমাদের যারা সেটেলমেন্টে যারা আছেন, ধরেন সেটেলমেন্টে যারা আছেন এই দেশে যারা আসছেন, এখন হাজবেন্ড রয়ে গেছেন বাংলাদেশে অথবা ওয়াইফ রয়ে গেছেন বাংলাদেশে, কিন্তু উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে পারতেছেন না।
জীবনে উনি পাস করতে পারবেন না, কারণ উনি ইলিটারেট অথবা মানে উনি পড়াশোনা করেন নাই, তাই না? মনে রাখতে পারেন না। উনার তো অবভিয়াস থাকতেই পারে, আমাদের দেশে এই ধরনের অনেক ভাই বোন আছেন অথবা চাচা চাচি আছেন। সমস্যা হয়ে যায় তখন, উনি যেহেতু অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না, আদার প্যারেন্ট ওই বাচ্চারাও আসতে পারতেছে, অথচ বাচ্চারা কিন্তু শিক্ষিত, তারা আন্ডার 17, আন্ডার 18, আন্ডার এজ বাচ্চা, কিন্তু একজন প্যারেন্ট চলে আসছেন, ইনডেফিনিট লিভ টু রিমেইন হয়ে গেছে ওনার, অথবা উনি ব্রিটিশ সিটিজেন। এটা সিচুয়েশন নর্মালি হয়, ধরেন কেউ কেউ যখন রাইট অফ অ্যাবোর্ড নিয়ে আসেন, উনি উনার বাবার কারণে, উনার মায়ের কারণে উনি এদেশে আসছেন, এখন আসছেন উনার হাজবেন্ডকে এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদের কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হইতেছে যেহেতু বাচ্চার সাথে উনি তো প্রমাণ করতে পারবেন না উনার সোল রেসপন্সিবিলিটি, কারণ আদার প্যারেন্ট ইজ ইন বাংলাদেশ অথবা ইন ইউর কান্ট্রি অফ অরিজিন, এবং আদার প্যারেন্টের সাথে কিন্তু ওই বাচ্চারা থাকে, তাহলে এখানে কিন্তু কোনো সোল রেসপন্সিবিলিটি নাই। দ্য অনলি থিং উনি প্রমাণ করতে হবে যে ওই প্যারেন্টকে সাথে করে নিয়ে আসতে হবে, তখন ইমিগ্রেশন রুলস 301 অথবা 302 তে চলে যায়। 297 এ এটা করা যাবে না। 297 এ শুধু বাচ্চা আসতে পারবে, বাট সোল রেসপন্সিবিলিটি অথবা এটা যারা সেটেলড এদের কথা বলতেছি আর কি। সেটেল ছাড়াও তো অনেক ক্ষেত্রে হইতে পারে যে বাচ্চার আদার প্যারেন্ট এই দেশে চলে আসছে কোনোভাবে, কিন্তু সেপারেটেড উইথ দি প্যারেন্ট হু হ্যাজ সোল রেসপন্সিবিলিটি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা কিন্তু কোনোভাবেই কানেক্টেড না ইমিগ্রেশন কেন্দ্রিক, কিন্তু দুইজন প্যারেন্টই এই দেশে চলে আসছেন, তখন বাচ্চাদেরকে হচ্ছে যে একজন প্যারেন্ট যদি বলেন যে আমার সন্তান হিসাবে বা আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, এটা বলে কি নিয়ে আসতে পারবেন না? এটা দিস ইজ ইন্টারেস্টিং। এটা মিলিয়নে একজন দুইজন থাকে অথবা লাখে একজন দুইজন থাকে যে উনি আরেক ভিসায় চলে আসছেন, উনি যিনি আনতেছেন উনি এক ভিসাতে আছেন, আর এরপরে দেখা যাইতেছে যেমন বাচ্চারা শুধু রয়ে গেছে বাংলাদেশে। So I think this is a good argument to put forward that the other parent, both parents are in the UK with immigration status. So I think particularly in skilled worker dependent visa te ei requirement ta ache je both parents are in the UK with settled status or limited leave to remain. Ei ketre I think you would be able to bring, you don't even probably have to satisfy the sole responsibility as long as you can prove the other parent is in the UK. So that would be best interest of the children to come to the UK so that the other parent can also look after that children. So it's an exceptional situation. I think you will be able to persuade the judge or will be able to persuade the immigration officer that it is in the best interest of the child that the child should be here, because both parents are here one way or another. They have they have legal status. Even if you cannot satisfy sole responsibility, I think in terms of compelling and serious exceptional circumstances, you can prove that. And of course, I think there is another requirement that the other parent is in the UK with a status. There is another requirement as well. So as long as you can satisfy that should be fine. But the problem is of those people who are the still partner of the person who has indefinite leave to remain or in British citizenship, and they live with the children, but the children cannot come because the other parent is not being able to apply because of the language requirement. তখন দেখা যাচ্ছে যে হয়তো অনেকে, আমি এই ধরনের ফ্যামিলি পাইছি 5-6টা বাচ্চা, কিন্তু বাচ্চারা একা আসতে পারতেছে না because other parent is around, he is not dad or she is not dad around, and she or he will not be able to satisfy the language requirement ever again. There is no medical condition as well. So this is a very tricky, very unfortunate situation, but you just have to advise accordingly. You can't just invent something and then say, oh, you can probably try, because the donor application, settlement application particularly, is very expensive. আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনি এনএইচএস এর ফিস দিতে হবে, আপনি অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, লয়ার দিয়ে যদি করেন লয়ারের ফিস দিতে হবে, ইন দ্য এন্ড যদি হয় না, that would be extremely expensive. এটা আমার দর্শকদের জন্য কি আপনি বলতে পারবেন যে যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, সবসময় কিন্তু প্যারেন্টসরা যাদের উপর রেসপন্সিবিলিটি আছে তারা কিন্তু চায় শেষ পর্যন্ত দেখতে, যে না চেষ্টা করে যাইতে, এই ক্ষেত্রে কি হোম অফিসের পরে আপিল পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? এবং আরেকটা জিনিস কিন্তু, একটা জিনিস আমি বলি, এই ধরনের কেসগুলোতে
জাজরাও কিন্তু একটু স্কেপটিক্যাল থাকে আর কি, যে সে কি আইনের ব্যত্যয় করতেছে কিনা। সো যদি আপনি ইমিগ্রেশন রুলসে আপনি যদি স্যাটিসফাই ইমিগ্রেশন অফিসারকে করতে না পারেন, ইউ ক্যান গো টু দ্য জাজ, বাট I think your evidence has to be compelling enough to persuade a judge, particularly sole responsibilities. তো আপনি যদি আসলে ডিসিশন নেন যে you will try your luck, আপনি যদি আসলে ডিসিশন নেন যে you will try your best for the best interest of your children, yeah, তাহলে কিন্তু আপনি গুড একজন লয়ারের কাছে যেতে হবে, নিজে নিজে করার চেষ্টা করবেন। এই ধরনের কেস নিজে নিজে করে কোনো লাভ হবে না, আনলেস you yourself have diverse experience in immigration cases. Secondly, you will have to provide plethora of evidence, compelling sufficient evidence to convince a judge. You will see the immigration authority, the Home Office will send a presenting officer or a barrister against this. Yeah, because they don't want to create an example that, oh, that client was given permission, why can I not? So they will send an immigration officer. Yeah, they will send an immigration officer, sorry, the presenting officer or a barrister on behalf of the Home Office, and the immigration officer, presenting officer or the barrister will be asking a lot of questions. Yeah, when was the last time you had contact? What is the name of the teacher? How did you contact? How did you pay? Can you show me that you've been sending money? How many times you sent money? And what is the name of the doctor? And then who is the child living with? Unbelievable questions. And then these questions গুলো অনেক সময় আমাদের ক্লায়েন্টরা আনসার দিতে পারেন না। একটা কথা তো আপনি বলছেন প্রথমে, হ্যাঁ, যদি কেউ প্রমাণ করে ফেলতে পারে, একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে যে এভিডেন্স দিয়ে যে সোল রেসপন্সিবিলিটি, they can get the visa. This is a immigration case গুলো জাজের সামনে কিন্তু on the balance, মানে balance of probability, but sole responsibility thresholdটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আর কি, it looks like when you go to the judge, when you assess it, and then when somebody assesses subjectively, it sounds like, it seems like, it appears that it's kind of like a beyond or actually far more than the threshold of balance of probability. Although in law, in paper, it is written that you have to satisfy on the if I have a compelling reason, if I have responsibility, I can bring my children. But when it comes down to proving that element of particular phrase of the immigration rules is quite difficult. So the threshold is very high. So you take independent legal advice, you take the matter to a good lawyer, and then represent it in a professional way so that you don't get upset. খালেদ ভাই, আপনার ভ্যালুয়েবল ইনফরমেশনের জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, খালেদ ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনলাম, আপনারা এইসব সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা বেশি ক্ষেত্রে আমরা যেগুলো দেখি, যে ক্লায়েন্টরা আমাদের কাছে আসেন বা আমরা শুনতে পাই যে আপনারা হুলস্থুল করে ঠাস করে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, আপনারা হয়তো কোনো লিগেল এক্সপার্টের কাছে যান নাই। এই জন্য আমরা সবসময় প্রোগ্রামে যখন আসি আপনাদেরকে বলি, আপনাদের ইমিগ্রেশন বিষয়ে আপনারা যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে যান, আপনারা সবসময় ভালো একজন ইমিগ্রেশন এক্সপার্ট, একজন লয়ারের কাছ থেকে আপনি যে পরামর্শ নিয়ে নেবেন। আদারওয়াইজ এইসব জিনিসে আপনি দেখা যাবে যে অনেক আপনার ফাইন্যান্সিয়াল লস হইতে পারে, অনেক ধরনের লস আপনি সাফার করতে পারেন, যেগুলো হয়তো একটা টাইমে গিয়ে দেখবেন আপনার পিছনে এত লস হয়েছে যে আপনি না পিছনে যাইতে পারতেছেন, না আবার নতুন করে শুরু করতে পারতেছেন। খালেদ ভাই যেটা বলছে যে আপনার ভুলটাই কিন্তু আপনাকে হন্ট করবে। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে যেটা শুনলাম যে আমাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, সোল রেসপন্সিবিলিটি, যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনাদের পার্টনার আপনাদের সাথে না থাকার কারণে আপনার এটা প্রমাণ করে এই দেশে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয়। এই ক্ষেত্রে যদি আপনাদের যে কোনো লিগেল এক্সপার্ট লাগে, আপনারা একজন এক্সপার্টের কাছে যাবেন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করার আগে। আর সব সময়, আজকে আমরা প্রোগ্রামের একেবারেই শেষের দিকে, আমি খালেদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের কাছে বিদায় নিয়ে নিব। আশা করি আপনারা আমাদের এই পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের যে কথাবার্তা শুনছেন এবং এগুলো থেকে উপকৃত হবেন। খালেদ ভাই, আমরা একেবারে প্রোগ্রাম ভেরি কুইকলি, মানে আমাদের আজকের প্রোগ্রামে আমি নিজেও বলছি, আপনি নিজেও বলছেন যে লিগ্যাল অ্যাডভাইস, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট লিগ্যাল অ্যাডভাইস না হলে, এটা বাই নো মিনস আমরা এটা বলতেছি না যে সব ক্ষেত্রে আপনার লয়ারের কাছে যেতে হবে, কারণ আদারওয়াইজ একটা ইমপ্রেশন হয়ে যাবে যে মানে খালেদ ভাই এবং জুনেদ ভাই বলছে ওনাদের বিজনেসের জন্য।
সো আমরা অন্যান্য প্রোগ্রামগুলো যদি আপনারা দেখেন, তাহলে আমরা সবসময় বলি যে আপনি যদি ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চান, ইউ মে টেক ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস, ইউ শুড টেক ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস। বাট আমাদের কমিউনিটিতে অথবা অনেক শিক্ষিত মানুষ আছে, তারা নিজেরাই করতে পারে, ইমিগ্রেশন কেস নিজে করতে পারেন, কোর্টেও রিপ্রেজেন্ট করতে পারেন, দ্যাট ইজ নট এ প্রবলেম। বাট problems or issues like sole responsibility, issues like compelling and serious circumstances, এটা আসলে lay people যিনি ইমিগ্রেশনে এক্সপার্ট না, উনি হয়তো আইটিতে এক্সপার্ট, উনি হয়তো অ্যাকাউন্টিং এ এক্সপার্ট, কিন্তু এটাতে এক্সপার্ট না। এই ক্ষেত্রে আমরা বলবো যে do not take this risk, কারণ you are not talking about your own applications, you are talking about your children's application, and if you cannot satisfy the immigration rules, if you cannot satisfy the judge or the immigration officer, then you will regret for a long time. So for the interest of your best interest of your children, in terms of when you face serious issues like this and complex issues of the immigration rules, I think you should and you must take independent legal advice from an expert lawyer. ধন্যবাদ খালেদ Not ভাই। always, of course. ধন্যবাদ খালেদ ভাই। দর্শক অসংখ্য ধন্যবাদ, পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। যারাই আমাদের প্রোগ্রাম দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আগামীতে আমাদের প্রোগ্রামে এসে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের এই প্রোগ্রামটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হয়। আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। LB24 এর সাথে থাকবেন। LB24 এর পেজে আমাদের প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রাম আপনাদের স্বার্থে সাজানো হয়। আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন যেন আপনাদের সামনে আমরা আসতে পারি এবং আপনাদের দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা যেহেতু বিশেষ করে আপনাদের ইমিগ্রেশন এবং আপনাদের আইনের বিভিন্ন দিক নিয়ে কথা বলার চেষ্টা করি, আমাদের প্রোগ্রামের সাথে থাকবেন। আর আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।